এবং যুক্তরাজ্যের প্রসূন প্রতিনিধি লাবণী রহমান। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কথা কাগজের পক্ষ থেকে। আমরা আজকে জানবো প্রসূন সম্বন্ধে এবং কথা কাগজের আর কি কি কাজ হচ্ছে সেসব সম্বন্ধে জানবো। আমাদের সাথে একটু পরে আবার যুক্ত হবে আমাদের কথা কাগজের প্রধান কর্মকর্তা ফারাজ জাহির। এখন অনুষ্ঠানের শুরুতেই আমি একটু জানতে চাই লাবণী রহমানের কাছে যে কথা কাগজে খুব সম্প্রতি শ্রাবণ সংখ্যা প্রকাশিত হয়েছে, যা কিনা আমি তুমি করে বলছি দুজনকেই, তুমি সেটা পেয়েছো, হাতে পেয়েছো, কেমন লেগেছে একটু অনুভূতিটা? ধন্যবাদ নাইমা। অবশ্যই ভালো লেগেছে। কথা কাগজের এই পত্রিকাটি শ্রাবণ সংখ্যা একটি পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা বলা যায়। এখানে কবিতা, তারপরে গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার সবকিছুই আছে এবং বেশ ভালো, মানে অনেক কবিতা এখানে দেখেছি আমি, ভালো লেগেছে। এখানকার লেখার মান অনেক ভালো। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নাইট একটি পূর্ণাঙ্গ পত্রিকার রূপ পেয়েছে সুন্দর করে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন কথা কাগজের প্রধান সম্পাদকের কাছে যাব। আমি জানতে চাচ্ছি যে কথা কাগজে এই শ্রাবণ সংখ্যা এবং প্রসূন যে কর্মসূচি, লাবণী রহমান যুক্তরাজ্যের প্রতিনিধি, এই প্রসূন কর্মসূচি সম্বন্ধে আমরা এবং এপসিলন বুক ক্যাফে এবং এপসিলন টিভির দর্শকরা অবশ্যই জানতে চাই আসলেই এই পুরো ব্যাপারটা কি, আমরা যদি একটু জানতে পারতাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা অনেকগুলো প্রযুক্তিগত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই পর্যায়ে অনুষ্ঠানটা করছি। তো প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোর মূলে আছে যে আমাদের ক্যামেরাগুলো কোথায়। তো আমরা মনে হয় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললে আমাদের সাথে আমাদের দর্শকরা একটু রিলেট করতে পারবে। যদি আমার খুবই ইচ্ছা আমার অনুষ্ঠানের দুই সহকর্মীর সাথে তাদের দিকে তাকিয়ে কথা বলা।
আরেকটি কথা প্রাসঙ্গিকভাবে বলে দিচ্ছি যে আমি একটি আলোকিত বার্তালাপে যাব বা সংলাপে যাব, যদিও আমার আলোকটা এই মুহূর্তে আমার পেছনে আছে, যে কারণে আমাকে দেখা যাচ্ছে না সেভাবে। তো সেটার কারণ হচ্ছে আমি ব্রিটেনের একটি চমৎকার সন্ধ্যায় বসে এখানে বার্কিং এর একটি বাসায়, তো আমার সাথেই লাবণী আছে যে আমাদের প্রসূন প্রতিনিধি ইউকের জন্য, আমার সাথে নাইমাও আছে যিনি আমাদের হেড অফ কন্টেন্টস কথার কাগজের। তো প্রথমে অনেক ধন্যবাদ শ্রাবণ সংখ্যা সম্পর্কে এত সুন্দর কিছু কথা বলার জন্য, কারণ আমরা তো এই শ্রাবণ সংখ্যাকে তৈরি করেছি এবং তৈরি করেছি পাঠ অনুরাগী বা সাহিত্য অনুরাগী সবার জন্য, এবং আমরা চাচ্ছি এবং আমাদের ইচ্ছা প্রত্যাশা হচ্ছে যে এটা ছড়িয়ে পড়বে, এবং সেই উদ্দেশ্যে হলেও আমরা চেষ্টা করেছি যে প্রসূন কর্মসূচির মাধ্যমে আমরা যেন এর প্রসার এবং প্রচারকে আরো সুদূর পরহত করতে পারি, অর্থাৎ আমরা যেন সুদূরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে হলেও আমরা যেন পৌঁছে দিতে পারি, যেখানে নর্মালি একটি প্রিন্টেড ম্যাগাজিনের অ্যাক্সেস পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখনকার সময়ের জন্য বাংলাদেশের অভ্যন্তরে যতটা না সহজ, প্রবাসে যদিও ব্যবস্থা রয়েছে, কিন্তু অনেক সময় কস্ট এবং এক্সপেন্সিভনেসের কারণে এগুলোকে বাইরে আনা যায় না। তো আমরা চেষ্টা করছি যেভাবেই হোক যে প্রতিনিধিত্বের মাধ্যমে এবং প্রবাসী পৃষ্ঠপোষক এবং প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা যেন কথার কাগজে প্রিন্টেড এডিশন গুলো আমরা নিয়ে আসতে পারি। সেই উদ্দেশ্যেই এই আজকের এই আলাপন, সেই উদ্দেশ্যে আজকের এই সভা এবং অনুষ্ঠান। তো আমি কথার কাগজের মূল প্রসূন কর্মসূচির যে প্রধান, তিনি হচ্ছেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারাজ জহির। তাকে আমি আমন্ত্রণ জানাবো স্টুডিওতে, তিনি হয়তো প্রসূন নিয়ে আরো কিছু কথা আমাদেরকে বলবেন। তো মূলত প্রসূনের আমার যে ধারণাটা ছিল বা আমার যে কনসেপ্টটা ছিল, আইডিয়াটা ছিল, সেটা ছিল যে প্রসূনের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং তথা বহির্বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বাংলা সাহিত্যের নির্বাচিত কিছু কন্টেন্ট পাঠক এবং সাহিত্য অনুরাগীদের কাছে নিয়ে যাব, যাতে করে আমাদের পাঠাভ্যাসের উন্নতি হয় এবং আমাদের পাঠাভ্যাসে যেন নির্বাচিত সাহিত্য স্থান পায়, আমরা যেন সময় এবং শ্রম এবং মেধা মনন সঠিক সাহিত্যে ব্যয় করতে পারি, আমাদেরকে যেন লেবুর বাজারে খুঁজে নিতে না হয় যে কোনটি ভালো। সে কারণে সেই ব্যবস্থাটা করার জন্যই প্রসূনের উৎপত্তি, যাতে করে আমরা সবার কাছে এই নির্বাচিত সাহিত্য এবং সম্পাদিত সাহিত্য নিয়ে যেতে পারি। শুধু সম্পাদিত সাহিত্য নিয়ে যাওয়াটা একটা মূল কারণ ছিল আমাদের, একটা ভালো মানের সাহিত্য, যাতে করে একটি সম্পাদকীয় ফোরাম যাতে এই সাহিত্যটাকে নির্বাচিত করে, সংশোধিত করে, পরিশীলিত করে এবং তারপরে পাঠাভ্যাসের উন্নয়নে সেটাকে ব্যবহার করে। দ্বিতীয় যে কারণটি ছিল সেটা হচ্ছে যে সামাজিক দর্শন এবং সামাজিক মেধা ও মননের প্রতিনিয়ত যেন বিকাশ ঘটে, সেটা যেন হয় নবীন প্রবীণ এবং বিভিন্ন প্রজন্মের সাহিত্যিকদের নির্বাচিত লেখা থেকে, অর্থাৎ নতুনরা যা লিখছে, অগ্রজরা যারা লিখছে, অনুজরা যারা লিখছে, সবার সংমিশ্রণে যেন আমরা নির্বাচিত সাহিত্যগুলো সবার কাছে নিয়ে যাই, যে এটাই আপাতত এখনকার সমাজের দর্শন বা মেধা বা মনন। এটা খুঁজতে অনেক সময় আমাদেরকে অনেক সময় এবং শ্রম ব্যয় করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজস্র লেখা আসে, আমরা ভুল লেখা পড়ে সময় নষ্ট করি, আমরা হয়তো ভুল পথে প্রবাহিত হই বা আমরা প্রকৃত জিনিস বুঝতে পারি না। তো আমাদের শিল্প সাহিত্যের যে রেপ্রেজেন্টেটিভনেস অর্থাৎ প্রতিনিধিত্ব যেটা শিল্প সাহিত্যের, সেটা যেন আমরা সংশোধিত এবং পরিশীলিত আকারে পাঠকদের কাছে নিয়ে যেতে পারি। এটা ছিল আমার আইডিয়া। এর পরের আলাপের জন্য আমি ফারাজ জহিরকে আমন্ত্রণ জানাবো স্টুডিওতে, কেননা ফারাজ জহির এই মুহূর্তে প্রসূন কর্মসূচির কর্ণধার হিসেবে এটার ইমপ্লিমেন্টেশন এবং এক্সিকিউশনকে দেখবে। তো ফারাকে আমি নিয়ে আসছি। ফারা, আসসালামু আলাইকুম। স্বাগতম ফারা, কেমন আছো? আমি ভালো আছি। তো আমাদের সাথে তো কথার কাগজের প্রধান সম্পাদক এবং যার
ব্রেইন চাইল্ড বলা যায় প্রসূন। তারপরে আমাদের যুক্তরাজ্যের প্রসূন প্রতিনিধি লাবণী রহমান রয়েছে। এখন তুমি হচ্ছে এই কর্মসূচির কর্ণধার, তো তোমার কাছ থেকে শুনি প্রসূনের পুরো ব্যাপারটা। ফারাহ, প্রসঙ্গটা আমি একটু বলে নিই। তোমার সিলিংটা খুবই সুন্দর, তো আমার খুব ভালো লাগছে। বেশিরভাগ অংশে তোমার ক্যামেরায় তোমার সিলিং দেখা যাচ্ছে, তো তুমি যদি আরেকটু নিজেকে দেখাও তাহলে বোধহয় আমাদের দর্শকরা আরো আনন্দিত হবে। এই না চেষ্টা করছি আমি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে সবাইকে অনেক স্বাগতম জানাই যে আমরা দেশে বিদেশে সব জায়গা থেকে এই অনুষ্ঠানটা করতে পাচ্ছি এবং সবসময় আমরা করি, আমাদের সৌভাগ্য এটা। এবং কথার কাগজে শ্রাবণ সংখ্যার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা, কারণ এখানে আমরা সবাই নিরলসভাবে কাজ করেছি এবং আজকে এটা পাঠকের হাতে চলে গেছে এবং সবচেয়ে আনন্দিত হচ্ছে যে আমাদের ইউকে প্রতিনিধির হাতে গেছে, ওটা দেখে খুবই ভালো লাগছে। তো এই জন্য অনেক শুভেচ্ছা কথার কাগজকে। তো কথার কাগজ প্রসূন কি, যেটা একটু আগে আমাদের চিফ এডিটর অনেক কিছু তার বলে দিয়েছেন, কিন্তু তারপরে অনেক কিছু বলার থাকে। কথার কাগজ প্রসূন হচ্ছে মূলত আমরা দেশ ও বিদেশে কথার কাগজের বিতরণ ও প্রসারকে আমরা চিহ্নিত করে থাকি এবং সেটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার কোনো সমাজকে লক্ষ্য করে না, শুধু এটা তরুণ সমাজকে না, সাহিত্য অনুরাগী যারা, শিল্প ও সাহিত্যের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের সকলের প্রতি আমাদের কথার কাগজের বিতরণ ও প্রসারকে আমরা নিশ্চিত করতে চাই সবার মাঝে। সেটা শুধু যে বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে এমন নয়, সেটা বাংলাদেশ ছাড়িয়ে আমরা বিদেশের মাটিতেও নেওয়ার চেষ্টা করছি এবং তার প্রথম আজকে আমরা মনে হয় ভিত্তি স্থাপন করলাম ইউকের মাধ্যমে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো বিভিন্ন দেশে যাব, সুযোগ সুবিধা অনুযায়ী সেই হিসাবে আমাদের প্রসূন অগ্রসর হবে। তো আরেকটু আমি এখানে বলে নিতে চাই যে আমাদের বাংলা ভাষার সাহিত্য প্রকাশনার মাধ্যমে সামাজিক উন্নয়নে অগ্রগতির সার্বিক মননশীলতা এবং দায়িত্বশীল ও জ্ঞানগর্ভের রূপান্তরকে বিকশিত করা ও প্রসার করা হচ্ছে প্রসূনের একটা মূল উদ্দেশ্য। এবং তার থেকেও সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে পাঠাভ্যাস, যেটা নাকি আমাদের কেতন শেখ বললেন, যে পাঠাভ্যাস তৈরি করা শুধুমাত্র তরুণ সমাজের মধ্যে নয়, সাহিত্য অনুরাগী যারাই আছেন নির্বাচিত লেখার মাধ্যমে আমরা যে সম্পাদকীয়ভাবে যে নির্বাচিত লেখাগুলো সবার মাঝখানে নিয়ে আসছি সেটাকে ছড়িয়ে দেওয়া দেশে ও বিদেশে সব দিকেই হচ্ছে প্রসার করা প্রসূনের কাজ। তবে আরেকটা জিনিস আমি এখানে বলে রাখতে পারি যে বাংলাদেশে আমরা এমনভাবে প্রসূনকে ছড়াচ্ছি, অবশ্যই বিদেশে সেই প্রচেষ্টা আছে, তো ইনশাল্লাহ আমরা জানি না কিভাবে আমরা এগিয়ে যাব। তবে বাংলাদেশে আমরা যদি আপনারা মানচিত্রকে দেখেন, 4টা ভাগ করে ফেলি, তাহলে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, এভাবে করে 4টা মেইন অঞ্চল আমরা পেয়ে যাই। তো সেই অঞ্চলের ভিতরে অনেক ছোট ছোট জেলা নিয়ে এই অঞ্চলগুলো তৈরি হয়েছে। তো সেই কিছু কিছু আমরা পার্টিকুলার অঞ্চলকে আমরা স্পেসিফিক্যালি চুজ করেছি, যেখানে নাকি অনেক কিছু সুবিধা এখনো চলে গেছে এবং আরো যাবে। লাইব্রেরি আছে, অনেক কিছু আছে, সেখানে আমাদের প্রতিনিধি গড়ে তোলার চেষ্টা করছি। সো সেই প্রতিনিধিরা আমাদের কথার কাগজ প্রসূনকে এই প্রসার ও বিতরণে আমাদের সাহায্য করবে। এই প্রসঙ্গে আমি একটু বলি, আমার ধারণা প্রসূনে বোধহয় আমরা ইতিমধ্যে 20টি জেলা এই 4টি অঞ্চলে ঠিক করেছি যেখানে প্রতিনিধিরা আমাদের কাজ শুরু করেছে। জি, আচ্ছা, তো অনেক ধন্যবাদ ফারাহ, তুমি অনেক সুন্দর করে পুরো ব্যাপারটাই বললে। আমি এখন আমাদের যুক্তরাজ্যের প্রতিনিধি লাবণীর কাছে জানতে চাইবো যে প্রসূন এর ব্যাপারে তোমার অনুভূতি এবং কি ধরনের পরিকল্পনা, কি ধরনের কি চাচ্ছে এবং কথার কাগজের কাছ থেকে প্রত্যাশাটা মূলত কি এবং কথার কাগজের দিক থেকে আমরা কি ধরনের সাপোর্ট তুমি আশা করছো সেটা আমরা শুনি। প্রথমে ধন্যবাদ দিচ্ছি তোমাদের, পারা বললো সুন্দর করে, পারাকে ধন্যবাদ।
আসলে যুক্তরাজ্য তো এটা তো আমাদের মাতৃভাষা এখানে না, বাংলাদেশ যেরকম পুরাটাই বাংলা ভাষীদের জন্য। তো যুক্তরাজ্যের এখানটা তো আমরা বাঙালি, বাংলাদেশি যারা, আর পশ্চিমবঙ্গের কিছু বাঙালি আছে। তো সেই ক্ষেত্রে এখানে প্রচার প্রসারটা একটু আমাদের জন্য কঠিন হয়, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যে আমাদের মাঝে যে বাঙালি অধ্যুষিত যেসব জায়গা, যেসব অঞ্চলগুলোতে, সেসব জায়গায় যদি আমরা পত্রিকা নিয়ে যেতে পারি, বা বিভিন্ন লাইব্রেরি গুলাতে বা বিভিন্ন কমিউনিটি গুলাতে যেখানে বাঙালির সংখ্যা বেশি, তো সেই সব জায়গায় যদি আমরা পরিচয় করাতে পারি আমাদের এই পত্রিকাটিকে, যে একটি পূর্ণাঙ্গ পত্রিকা হিসাবে, সাহিত্য পত্রিকা হিসাবে, যার মাধ্যমে আমরা বলতে পারবো যে এই পত্রিকাটির মান কিন্তু খুব উন্নত, মানে শিল্পগত মান, সাহিত্যগত মান এটা উন্নত এখানে। যার জন্য আমরা চাই যে আমাদের পাঠকরাও যেন এইখান থেকে সেই ভালোবাসাটা দিতে পারে, সেই নির্যাসটা গ্রহণ করতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার আমি যেটা চিন্তা করেছি যে আমরা এখানকার লাইব্রেরি গুলাতে আমরা এই ম্যাগাজিনটি করবো, বা বিভিন্ন বুক শপে যদি আমরা, যেখানে পড়াশোনা মানে করতে চায় বা ছাত্রছাত্রী, কারণ এখানে প্রচুর বাংলাদেশি কিন্তু ছাত্রছাত্রী আসে, সাহিত্য অনুরাগী অনেক আছে এর মধ্যে। তো আমরা সেটাই চেষ্টা করবো যে সেইভাবে করে, এবং সেই সাথে আমরা যদি একটু মাঝে মাঝে প্রচারটা করতে পারি, যেমন একটু সেমিনার করতে পারি, একটু আলোচনা করতে পারি, সাহিত্য সভা করতে পারি, এরকম ভাবে যদি আমাদের করা যায়। এবং এটা শুধু যে লন্ডন ভিত্তিক হবে সেটা আমরা না, আমরা চাই যে ইংল্যান্ডের প্রচুর বাংলাদেশি লন্ডনের বাইরেও আছে, যেমন বিভিন্ন জায়গা, বার্মিংহাম একটা অনেক বড় জায়গা, ম্যানচেস্টার একটা অনেক বড় জায়গা, আমরা জানি যেগুলো। তো এইসব জায়গা তো আমরা চেষ্টা করবো এরপরে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এই প্রসঙ্গে আসলে কমিউনিটিতে এটার একটা প্রগাঢ় অবস্থান আমরা আমাদের প্রত্যাশা, যে বিভিন্ন কমিউনিটিতে, কেননা কমিউনিটি গুলোতে বিভিন্ন ধরনের এখন খুব কালেকটিভলি অনেক কিছু কাজ হচ্ছে, যেমন কিছু রিইউনিয়ন, অ্যালামনাইজ, অলমোস্ট এভরি ইয়ারে অনেক ধরনের ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হলেও এটার প্রসার হচ্ছে। তো সেখানেও হয়তো আমাদের কথার কাগজ বা নির্বাচিত সাহিত্যের একটি অবস্থান আমরা তৈরি করতে পারি। প্রসঙ্গত আরেকটি কথা বলে রাখি, লাবণী আমার খুবই ভালো বন্ধু, এবং যে কারণে লাবণীর উপরে আমার এত ভরসা, লাবণীকে ভোলা যায় না, এবং লাবণী অনেকদিন ভোলায় যায় না, কিন্তু লাবণী মূলত ভোলার থেকেই মানে ইউকেতে। তো ও শুধুমাত্র যে আমার যুক্তরাজ্যের প্রতিনিধি তা না, আমার প্রত্যাশা হচ্ছে লাবণী কোনোদিন আমাদেরকে ভোলা পর্যন্ত পৌঁছে দেবে কথার কাগজকে। যুক্তরাজ্য টু কথার কাগজ ভোলা যায় না, তো কথার কাগজকে ভোলায় নিতে হবে। হ্যাঁ, সেরকমই আমরা আশা করছি। আমি আরেকটি প্রসঙ্গে জানতে চাই যে কথা কাগজে এই প্রশ্নে তুমি একটু আগে বললে অগ্রজ এবং অনুজ, এই ব্যাপারটাকে আমরা কিভাবে সাংগঠনিকভাবে কিভাবে প্রমোট করছি? খুবই চমৎকার প্রশ্ন। বাংলাদেশের যে 20টি জেলাতে আমরা প্রশ্নের প্রতিনিধি নিয়োগ করেছি, ফারা এই ব্যাপারে আমার পরেই বলবে, সেখানে আমরা মূলত তরুণ সম্প্রদায়ের কাছে আমাদের প্রতিনিধিত্বের দায়িত্বটা অর্পণ করেছি। কারণ সাহিত্যের পদযাত্রা সবসময় খুব দীর্ঘ হয়, এবং এটাতে সহিষ্ণুতা খুবই প্রয়োজন। তো অনেক ধৈর্য ধরে এটাকে বিল্ড করতে হয়, একই সাথে নিজের মেধা মনন এবং ব্যক্তিত্বেরও বিল্ড আপ হয়। তো আমরাও যখন তরুণ ছিলাম, আমরা সাহিত্যের পেছনে এবং সাহিত্যের সাথে থেকেছি। এমন না যে আমরা তখনই কবি সাহিত্যিক হয়ে গিয়েছিলাম, আমাদেরকে অনেক কবি সাহিত্যিকদের সাথে উঠা বসা করে, সম্পাদকদের সাথে উঠা বসা করে, পত্রিকা নিয়ে বিভিন্ন জায়গায় যে তারপর এটা প্রসার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেই আমাদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে। তো আমরা চাচ্ছি যে সাহিত্যের অনুরাগীরা, নট নেসেসারিলি যে তাদেরকে কবি বা লেখকই হতে হবে, কিন্তু তারা অনুরাগী হতে পারে, তারা রিভিউয়ার হতে পারে, তারা আলোচক সমালোচক হতে পারে, তারা কর্মী হতে পারে, সাহিত্য কর্মী। তো সে কারণে সেখানে আমরা বলবো যে অনুজদেরকে আমরা ওখানে
চেষ্টা করছি যে অনুজদের একটা দল আমাদের তৈরি হোক, যারা কথার কাগজের আগামী 20 থেকে 30 বছরের ভবিষ্যৎকে নির্ধারিত করবে। কোনোদিন হয়তো সম্পাদনা করবে, কোনোদিন হয়তো সম্পাদনা পরিষদে আসবে, কোনোদিন কেউ এদের মধ্যে থেকে কবি বা লেখক হবে, কেউ সমালোচক হবে, কেউ সম্পাদক হবে, কেউ সাংবাদিক হবে, কেউ দেশ চর্চায়, সাংস্কৃতিক চর্চায় কথা কাগজের অভিজ্ঞতাকে নিয়ে আসবে আগামী 20 থেকে 30 বছর। আর অগ্রযাত্রার কথা যদি বলি, অগ্রযাত্রা এই মুহূর্তে যে তারা পুরোপুরি নেতৃত্বে আছে তা না। অগ্রজরা হয়তো পাঠাগার, অগ্রজরা হয়তো ফোরাম, ক্লাবস, বিভিন্ন ধরনের জিনিস তারা হয়তো শুরু করেছে। আমাদের প্রত্যাশা হচ্ছে তারা সেখানে সেটাকে ধারণ করবেন এবং তারা সেটাকে সেখানে স্বাগতম জানাবেন, এবং সেভাবেই আমরা অনুজ এবং অগ্রজদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি। তারা মিলিতভাবে কাজ করবে একটা এই প্রসারটাতে। তো আমরা এই জন্য খুব সাবধানে হলো সবচেয়ে অনুজ যে প্রতিনিধি ইউকেতেই আমরা নিয়েছি, লাবণীকে, তো সবচেয়ে কম বয়স তার। তো এই জন্য আমরা চাচ্ছি যে সে এখান থেকে সেই এইভাবে আগামী 20-30 বছরের আমাদের যে পদযাত্রাটা সেটা থাকবে। হ্যাঁ, ইত্যাদি। আর ফারা, আমি তোমার কাছে কিছু শুনতে চাই এই ব্যাপারে, যদি তুমি কিছু অ্যাড করতে চাও। অনুজ আর অগ্রজর মিলিত প্রচেষ্টায় যে কথার কাগজ প্রসূনকে এগিয়ে নেবার, সেটা আমি একটা ছোট উদাহরণ দিতে পারি এভাবে। যেমন আমাদের সামনে অনেক কর্মসূচি আসবে, প্রসূন কর্মসূচি। তো সেটা থেকে একটা আমি যদি বলি যে একটা মতবিনিময় অনুষ্ঠানে সেখানে অনুজরা থাকে, তারা পুরো অনুষ্ঠানটাকে পরিচালিত করে, তারা সুন্দর করে অগ্রজদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসে সেই অনুষ্ঠানে। কারণ অনুজদের তাদের মূল্যবান তথ্য এবং তাদের মানসিকতা এবং দার্শনিক মনোভাব যে জিনিসগুলো তাদেরকে ধারণ করতে হবে। তো সেখানে কিন্তু একটা প্ল্যাটফর্মের মধ্যে তারা একসাথে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে। যেমন অগ্রজরা তাদের মূল্যবান মতবাদ দিয়ে যাচ্ছেন ওই একই অনুষ্ঠানে, তেমনি ঠিক অনুজরাও ধারণ করে নিচ্ছে সেই একই অনুষ্ঠান থেকেই। তো আমি মনে করি যে আমরা যত জেলায় এবং দেশে বিদেশে যেখানেই হোক, যদি এভাবে করে কিছু অনুষ্ঠান নিয়ে আসতে পারি সামনে, যে যেখানে অগ্রজ অনুজের একটা মিলিত সম্মেলনে কাজ করা হবে, তাহলে তো আমি আর কোনো সমস্যা দেখি না। তাহলে একসাথেই আমরা সবাই কাজ করছি শিল্প সাহিত্যের জন্য। তো এই দিকে ভিত্তি করে আমরা বলি যে তাদেরকে একই প্ল্যাটফর্মে, তাদেরও যেমন মূল্যবান তথ্য অনুজদের দরকার আছে, তেমনি অনুজদেরও তাদেরকে ফলো করে কিছু তাদেরকে দেবার মতো রয়েছে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আমি নাইমাকে একটু হেল্প করছি, কারণ আমার সামনে বড় স্ক্রিন আছে। তো আমাদের একজন খুবই তরুণ দর্শক রাশেদা বকুল আমাদেরকে একটি প্রশ্ন পাঠিয়েছেন। সেটি হচ্ছে, লন্ডনে নানা রকম দেশীয় মেলা হয়, মেলায় স্টল দিয়ে কি পত্রিকাটির প্রচার করা যেতে পারে? মানে প্রথমত আমি লাবণীর কাছে এটার একটা উত্তর জানতে চাই যে বিভিন্ন মেলা হয়, দেশীয় মেলা, সেখানে স্টল দিয়ে কি পত্রিকাটি প্রচার করা যেতে পারে কিনা। ধন্যবাদ রাশেদা বকুল প্রশ্ন করার জন্য। হ্যাঁ, এই আইডিয়াটা খুব ভালো। বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক মেলা যেহেতু হয়, করা যায়। আমরা যদি পত্রিকাটিকে পরিচয় করাই, প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে পত্রিকাটাকে পরিচয় করাই দিতে হবে এখানকার সাহিত্য অনুরাগীদের সাথে। সেক্ষেত্রে এই পদক্ষেপ একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় ফলপ্রসূ হবে। ধন্যবাদ এই প্রশ্নটা এবং সাজেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটার প্র্যাকটিক্যালিটিটা হচ্ছে যে পত্রিকাটি ধরতে গেলে একেবারেই তরুণ পত্রিকা, এটার এতগুলো সংখ্যা এখনো হয়নি যে আমরা পূর্ণাঙ্গ স্টল দিয়ে শুধু পত্রিকাটি করতে পারবো। তবে যদি একটি দেশীয় শিল্প সংস্কৃতির কোন স্টলের এটি একটি অংশ হতে পারে এই মুহূর্তে, যেখানে হয়তো কথার কাগজের সাথে সম্পৃক্ত অন্যান্যদের প্রকাশিত গ্রন্থ থাকতে পারে। আমাদের এখানে অনেকগুলো রাইটার, অনেক স্বনামধন্য রাইটাররা লিখছেন, এখানে তাদের প্রকাশিত গ্রন্থ আছে আগে। যদি আমরা সেগুলোকে এ পর্যন্ত নিয়ে আসতে পারি, সেই ধরনের কোনো পরিকল্পনা যদি আমাদেরকে জানানো হয় যে 3 মাস পর মেলা আছে, আপনারা কি এগুলো কিছু করতে পারবেন কিনা, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি বলতে পারবো যে আমরা ঢাকা থেকে কি পরিমাণ রিসোর্স আমরা এখানে সম্পদ আমরা এখানে নিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ রাশেদা বকুল প্রশ্নটির জন্য। আমি
ফারা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিল, অগ্রজ অনুজ এবং কেতন শেখও বলল, সেই প্রসঙ্গে একটু যোগ করতে চাই। সাম্প্রতিক যে গণঅভ্যুত্থান হলো, সেখান থেকে আমরা আরো বুঝতে পেরেছি যে একটি সমাজ ব্যবস্থায় এটা কতটা জরুরি, অগ্রজ এবং অনুজের মেলবন্ধনটা প্রতিটা ব্যাপারে, এবং অগ্রজদের প্রজ্ঞা এবং তাদের অভিজ্ঞতা, তার সাথে সাথে অনুজদের সৃজনশীলতা, যদি এটার যদি মেলবন্ধন হয়, তাহার সাহসিকতা, সেগুলো মেনালেই আমরা কোনো একটা জিনিস ভালো পেতে পারি, ফলটা ভালো আসে, এবং সেরকমই একটা প্রয়াস এই প্রশ্ন। অবশ্যই, হ্যাঁ, আমি স্বীকার করছি, কারণ আমাদের সত্যিকার অর্থে আমাদের দেশে প্রজন্মান্তরের কোনো নির্দিষ্ট রূপরেখা বা মেকানিজম আগে ছিল না। আমরা সবসময় প্রজন্ম থেকে প্রজন্মকে পৃথক করেছি, আমরা জেন্ডারকে পৃথক করেছি, আমাদের মধ্যে পৃথকতা বা বিভাজনের একটা টেন্ডেন্সি, বৈষম্যের একটা টেন্ডেন্সি জন্ম নিয়েছিল, এবং সেটার জন্য কে দায়ী এটা ইম্পর্টেন্ট না। দুঃখজনক হলো সত্যি যে এই আমরা যখন ওই দেশে বড় হয়েছি, বাংলাদেশে, লাবণীও এটা স্বীকার করবে যে আমরা কিন্তু এতটা বিভাজন বা বৈষম্য দেখিনি আমাদের স্কুল জীবনে বা কলেজ জীবনে। ফারাও হয়তো একই কথা বলবে। এখনকার প্রজন্ম যেই বৈষম্যের শিকার হতে গিয়েছিল, যেটা থেকে তারা মুক্তি নিয়েছে, সেই মুক্তির পাথেও ছিল প্রজন্ম যে বিভেদটা, সেটাকে ভুলে যাওয়া। সেটা যখনই মিলে গেছে তখনই সম্মিলিত একটি আন্দোলন এবং গণঅভ্যুত্থান আমরা পেয়েছি। হ্যাঁ, তো আসলেই এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে এইজ ডাইভার্সিটি এবং বিভিন্ন ধরনের ডাইভার্সিটি, সেটাকে এমব্রেস করার মতো আমাদের কিছু মেকানিজমের প্রয়োজন আছে, কিছু প্ল্যাটফর্মের দরকার আছে। তো প্রসূনের নেপথ্যে অনেক বড় একটা ভাবনা ছিল এটা, যে আমরা যেন সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি যেখানে তারা বিভেদ ভুলে একই সুরে কথা বলতে পারে বা একই চেতনায় কথা বলতে পারে। তো সেটা একটা অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট প্রসূন কর্মসূচি। অনেক ধন্যবাদ। আমি প্রসূন প্রসঙ্গে আবারও আসবো। তার আগে একটু জানতে চাই, শ্রাবণ সংখ্যা তো আমাদের জুলাই মাসে প্রকাশ পেয়েছে, 12 জুলাই। নেক্সট কার্তিক সংখ্যার ব্যাপারে একটু শুনি। কার্তিক সংখ্যার ব্যাপারে ইনশাল্লাহ আমরা নভেম্বরে কার্তিক সংখ্যা নিয়ে আসছি, নভেম্বরের আই থিঙ্ক 3য় সপ্তাহে এটা। তো কার্তিক সংখ্যাটা অ্যাকচুয়ালি অগ্রহায়ণের প্রথম সপ্তাহে আসবে বলে আমরা আশা রাখছি। আমার প্রত্যাশা যে আমাদের প্রসূন প্রতিনিধিরা, লাবণী এখানে আছে, তারাও হয়তো শ্রাবণ সংখ্যা পড়ার পরে সেটার অপেক্ষায় আছে যে এরপরে কি আসবে। তো অ্যাকচুয়ালি পঞ্জিকা হিসাবে সেভাবে তো আর আমাদের ফোকাস থাকে না এডিটোরিয়াল। আমরা চাই যে সুনির্বাচিত সাহিত্য আসুক, তবে অবশ্যই প্রধান সম্পাদক হিসেবে আমার একটা ব্যক্তিগত হলেও একটা ধারণা থাকে যে আমি কি ধরনের প্রাসঙ্গিক কিছু লেখা হয়তো আমরা চাই। তো আমরা আশা করছি যে আমরা বিপ্লব, গণঅভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নিল বর্ণিল কিছু সাহিত্যিক কর্ম কার্তিক সংখ্যায় নিয়ে আসতে পারবো, এটা আমাদের প্রত্যাশা আছে। খুবই আশার দাবি, সময়ের দাবি অবশ্যই। ফারা যদি একটু বলতে, কার্তিক সংখ্যায় আমি জানি তুমি কবিতা শাখার আছো, সম্পাদনায়, কেমন প্রত্যাশা? প্রত্যাশা তো বরাবরই আমাদের খুবই ভালোই হয়, তবে কেতন শেখ যেটা উল্লেখ করলো যে আমাদের এইবারে কার্তিক সংখ্যায় আমরা, এবং লাবণী রহমান বললো যে সময়ের দাবি অনুযায়ী আমরা এমন কিছু লেখা চাই যেটা নাকি জনগণের মানে পাঠকের মনে দাগ কাটতে পারে। অবশ্যই এমনি অনেকেই দাগ কেটে ফেলেছে, তো লেখার মাধ্যমেই কেন নয় আরেকটু। তো এজন্য আমি সবসময় কবিতা শাখা দেখে আসছি এবং ওখানে আমার আবেদন থাকে তাদের প্রতি যে আপনারা তো অবশ্যই কবিতা দেবেন, তার সাথে যদি
মানে এখন পরিস্থিতির দিকে লক্ষ্য করে যদি আপনারা নিজেদের কিছু সৃষ্টি আমাদের সাথে শেয়ার করেন, তো তাহলে আরো ভালো হয়। কারণ সব সময় তো সব জায়গায় সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। তো যেহেতু আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, তো সেখান থেকে ভালো কিছু আশা করি তাহলে। তো সেই আবেদনই আমি জানিয়েছি সবাইকে। অবশ্যই দুটি সংযোজন আমি করে দিই ফারার কথার সাথে। অনেক অনেক সুন্দর করে বলেছে ফারা। আই থিঙ্ক প্রথম সংযোজন যেটি হচ্ছে যে জুলাই মাসের 15 তারিখের থেকে যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং গণজোয়ার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন করছিল এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলেছিল, কথার কাগজ, সাহিত্য ব্লগ তখন থেকেই প্রতিবাদ কথন হ্যাশট্যাগে আমরা একটি লেখার সিরিজ এই প্রসঙ্গে। তো সেটা একটা অনেক অনেক বড় চেতনালব্ধ সাহিত্যকর্ম আমরা যেটা ব্লগে পেয়েছি, চেতনালব্ধ সাহিত্যকর্ম, এবং সেটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া। আমরা এই ব্যাপারে আবার কথা বলবো। দ্বিতীয় যে সংযোজনটি সেটি হচ্ছে যে ফারার জন্য এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে যে কার্তিক সংখ্যাই সেই সংখ্যা যেখানে প্রসূন কর্মসূচি পূর্ণাঙ্গ রূপে শুরু হবে, অর্থাৎ প্রসূন কর্মসূচি পূর্ণাঙ্গ যে শুরুটা সেটা কিন্তু নভেম্বরের 1 তারিখ থেকে, অর্থাৎ কার্তিক মাসের 15 বা 16 তারিখ থেকে আমরা এটা শুরু করছি যে পূর্ণাঙ্গ রূপে প্রসূন। এই পর্যন্ত আমরা একটা পরীক্ষামূলক বা বেটা লেভেলে আমরা প্রসূনকে অপারেট করেছি, এবং সেটার অনেক বড় একটি কারণ ছিল যে বাংলাদেশি গণ অভ্যুত্থান এবং এই বিগত 1 মাসের যে বিজয় উল্লাস এবং একই সাথে সংস্কারের যে একটা প্রারম্ভ, সেই সময়টাতে আমরা প্রসূনকে সেভাবে করে পরিচালিত করতে পারিনি, কেননা সবাই অনেক ধরনের সমস্যা ছিল। এর ভিতরে বন্যাও হয়েছে, যে কারণে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত হয়েছে, মানুষ অনেক দুর্যোগ এবং অনেক বিভ্রাটে পড়েছে এবং অনেক ধরনের সমস্যায় পড়েছে। তখন আমরা প্রসূন কর্মসূচিটাকে একটু পজ রেখেছিলাম। তো আমরা এখন প্রত্যাশা করছি, ফারা তুমি বাকিটা বলে দাও, নভেম্বরের 1 তারিখ থেকে যে প্রসূনের পূর্ণাঙ্গ কর্মসূচি এটা তুমি বলে দাও। প্রসূনের আমরা যেটা বলা হলো যে আমাদের অনেক আগেই এটার প্ল্যান ছিল যে আমরা নিয়ে আসব, কিন্তু এই সকল কারণের জন্য হয়নি। তবে ইনশাল্লাহ নভেম্বরের 1 তারিখ থেকে প্রসূন কথার কাগজের সাথে যুক্ত হয়ে যাবে, সবাই সেটা দেখবেন। এবং প্রতিনিধি যারা আছে তারাও সক্রিয়ভাবে আমাদের সাথে এখনো কাজ করছে, তো তখন তারাও আমাদের সাথে একাত্ম হয়ে কথার কাগজের সাথে কাজ করবে। এবং সেটা লেখা থেকে শুরু করে, সেটা পাঠপ্রিয়তা থেকে শুরু করে সব দিকেই তারা এই প্রসার ও প্রচারের জন্য তাদের বিভিন্ন কর্মসূচি যেগুলো তাদের জন্য ঠিক করে দেয়া হবে সেগুলো নিয়ে তারা এগিয়ে যাবে। এবং সেটা কার্তিক সংখ্যার থেকেই পূর্ণাঙ্গ রূপে আসবে, সেটা ছিল মানে আমি সেটাই বলতে চাই, সেটাই সংযোজনটা ছিল যে কার্তিক সংখ্যা থেকে এটা পূর্ণাঙ্গ রূপে, এটা পুরো পূর্ণাঙ্গ রূপে আর কি সবার মাঝে চলে আসবে, যে তখন যে কোনো প্রশ্নের উত্তর আমরা অনেক সুন্দরভাবেই বলে দেব। এখন কিছু কামনা রইল, অনেক অনেক শুভকামনা রইল। আমি যেহেতু কেতন শেখ এই প্রসঙ্গটা তুললই, কথা কাগজ সাহিত্য ব্লগের কথা, এবং পুরো এই গণ অভ্যুত্থান এই সময়টাতে কথা কাগজ সাহিত্য ব্লগ এই পুরো ব্যাপারটাতেই খুব সম্পৃক্ত ছিল, এবং যে প্রতিবাদ কথন এবং তার সাথে সাথে আরো যে সংস্কারের জন্য যে ধরনের সাজেশন দরকার সেই লেখাগুলো আহ্বান করা হয়েছে এবং সেগুলোই চলছে, এবং সে ব্যাপারে যদি একটু আলোকপাত করো। হ্যাঁ, আমার মনে হয় আমি প্রথমে লাবণীরটা একটু শুনে নেই যে লাবণীর অভিজ্ঞতা কি বিগত 1 মাস বা তদর্থ, অর্থাৎ প্রায় আমরা 45 দিন বোধহয় পার করেছি, যদি আরেকটু বেশি, 2 মাসই প্রায় আমরা পার করেছি, যখন থেকে 15ই জুলাই থেকে যখন গণ অভ্যুত্থানটার প্রারম্ভ এবং তারপর এটা চলমান প্রক্রিয়া থেকে নিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন এবং নতুন বাংলাদেশ। এই সময়টা যে কথা কাগজের সাহিত্য ব্লগ, সেটা লাবণীর অভিজ্ঞতা জানতে চাই, যে সাহিত্য ব্লগকে পড়া বা ফলো করার অভিজ্ঞতাটা কি ছিল? না, এই সময়টাতে আমি দেখলাম যে প্রথমে তুমি তো একটা আহ্বান করলে যে কথা কাগজে তুমি সাহিত্য প্রতিবাদ কথন একটা যাচ্ছ,
দেখলাম যে বেশ ভালোই সাড়া পাওয়া গেছে ওটার মধ্যে, যে অনেকেই লিখছে। লেখার স্পিডটা ছিল মানুষের, আসলে তখন হয় না যে অনেকদিন তো কথা বলার সুযোগটা ছিল না, বাক স্বাধীনতাটা আমাদের ছিল না। তো যখন প্রথম দিকে হয়তো বা 5ই আগস্টের আগ পর্যন্ত একটা ভিতরে চাপা ক্ষোভ বা ভীতি ছিল, একটা ভীতি শঙ্কা ছিল, ক্ষোভ ছিল, কিন্তু 5ই আগস্ট থেকে মনে হলো যে মানুষের সেই বাঁধ ভেঙে গেছে, এরকম একটা ব্যাপার। মানুষ প্রচন্ড মানে ক্ষোভ থেকে, প্রচন্ড কষ্ট থেকে বা প্রচন্ড অভিমান, রাগ থেকে, অভিমান বলবো, রাগ ঘৃণাতে কি বলবো, ক্ষোভ থেকে তারা মানে মনের ভাবটা প্রকাশ করছে, সাহিত্যে হোক, কবিতায় হোক, গল্পে হোক, যে যার যেই অঙ্গন সেখান থেকেই আসলে সে প্রতিবাদটা করে আসছে। ভালো, এখন ভালো লাগছে যে মানুষ বলতে পারছে, কথা বলার স্বাধীনতা পাচ্ছে। অবশ্যই আসলে সাহিত্য ব্লগটা ওই সময় সেই ব্লগের ফলোয়ার এবং যারা কন্ট্রিবিউটর তাদের জন্য একটি সাহসিকতার প্ল্যাটফর্ম তৈরি করার প্রচেষ্টা করেছে আমার মনে হয়। সাধারণত এই প্ল্যাটফর্মগুলো নিরপেক্ষ থাকে সবসময়, তারা রাজনৈতিক অরাজনৈতিক ভাবে থাকার চেষ্টা করে সবাই করার জন্য, কিন্তু এবারের আসলে পরিস্থিতিটা এমন ছিল যে আমার মনে হয় না যে যারা একটু বিবেক সম্পন্ন থাকতে পারে আসলে তাদের প্ল্যাটফর্মগুলোতে চলে আসছে। অবশ্যই হ্যাঁ, আমাদের আই থিংক আমাদের যেসব সহকর্মী প্ল্যাটফর্ম আছে, আমি তাদের নাম নেব না, বাট মানে যারা এই ধরনের প্ল্যাটফর্ম মেনটেন করে, সাহিত্য বা যাই হোক, শিল্প সাহিত্য, সংস্কৃতি বা বন্ধুত্বের কমিউনিটি ব্লগ, সেখানে হয়তো অনেক আমার ধারণা অনেক ধরনের গুজব বা ব্যক্তিগত মতামত বা অভিমতের তর্কাতর্কি হয় বা ছোড়াছড়ি হয় বা ওই ধরনের কাদা ছোড়াছড়ি হয় বা এই ধরনের, সেখানে বিভিন্ন মতের আমরা প্রতিফলন দেখি। কথার কাগজের যেটা প্রথম থেকে, সাহিত্য ব্লগের যে প্রথম থেকে যেটা ছিল, যে আমরা ন্যায় বিচার এবং মানবিকতার সপক্ষে, এবং আমরা বাকি যত ধরনের অপরাধ সেটা যেই করুক তার বিপক্ষে। এটাই ছিল আমাদের মূলত টার্গেট, প্রতিবাদ গঠনের এটাই হলো মূল উদ্দেশ্য, যে আমরা ন্যায় বিচারের পক্ষে এবং মানুষের মানবিক অধিকারের পক্ষে, অর্থাৎ আমরা হিউম্যান রাইটস, রাইট টু জাস্টিস, নাগরিক অধিকার এবং ন্যায় বিচার, এটা ছিল আমাদের তখনকার ফিলসফি, মানে ব্লগটা চালু করার। এবং সেই ব্লগের সাথে আমরা ব্যক্তিগতভাবে, আমরা সম্পাদকরা যারা আছি তারাও চেষ্টা করেছি যে যতদূর সম্ভব প্রতিবাদকে স্পষ্ট করা। তো সেটার জন্য তোমরা আলতাবালি পার্কেও গিয়েছো, হ্যাঁ, সেটার ছবিও এসেছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। 20শে জুলাই আমি প্রথম আলোর সম্পাদকীয় পড়ি, যেখানে একটি জোরালো প্রতিবাদ ছিল, এবং আমি একজন প্রধান সম্পাদক হিসেবে আমার বিবেক বা আমার সামাজিক দায়িত্ববোধ থেকে, নাগরিক দায়িত্ববোধ থেকে ওই দিনই 20শে জুলাইতেই কথার কাগজের বিবৃতিটা প্রকাশ করি প্রথম, এবং সেখানে আমরা ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের সপক্ষে পুরোপুরি দৃঢ় অবস্থানকে ব্যক্ত করি, এবং যে কোনো ন্যায় বিচারের বিরুদ্ধে, আমাদের ন্যায় বিচারের পক্ষে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থানকে আমরা কনফার্ম করি ওই সময়। এবং সেটা ছিল দল মত এবং যে কোনো ধরনের বল প্রয়োগের নির্বিশেষে। এটাই ছিল আমাদের প্রথম স্ট্যান্স 20শে জুলাইতে। তারপর থেকে আমরা প্রতিবাদ কথনে চলে যাই এবং একটা পর্যায়ে আমরা এক দফা দাবিতেও সম্পৃক্ত হই। 4 আগস্টে যখন অসহযোগের ডাক দেওয়া হয়েছিল, তখন আমরা অসহযোগের জন্য বাকি সমস্ত লেখা বন্ধ করে শুধুমাত্র প্রতিবাদ কথনের জন্য লেখা আহ্বান করি ব্লগে। এটা ছিল আমাদের একেবারে নাগরিক অবস্থান এই কথার কাগজ ব্লগের আর কি, এই বিপ্লব চলাকালীন। এবং বিপ্লব চলার পরেও, যখন সরকার পতনের পরেও আমরা একই উদ্যোগে, যে আজ এখনো প্রতিবাদ কথন উন্মুক্ত আছে, যতদিন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে, যতদিন বাংলাদেশের নাগরিক অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠিত না হবে, প্রতিবাদ কথন চলতে থাকবে কথার কাগজ সাহিত্য। সাথে এখন আমরা অসহযোগ থেকে নিয়ে অন্যান্য সাহিত্যকর্ম আমরা প্রকাশ করছি, কিন্তু প্রতিবাদ কথনকে আমরা
চালিয়ে যাব। ধন্যবাদ। এই যে বাক স্বাধীনতা, যে কোনো স্বাধীনতার সাথে দায়িত্ববোধ, দায়বদ্ধতা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সে প্রসঙ্গে একটু শুনতে চাই। এখানে যেহেতু সবাই আমরা লেখালেখি করি এবং সম্পাদনার কাজে আছি, তো এ ব্যাপারে মতামতটা একটু, অভিমত জানতে চাচ্ছি। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ যে আমরা সত্যিকার অর্থে যে বিগত 1.5-2 মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম বা এমনকি গণমাধ্যমও অনেক অস্থিরতা দেখেছি। তো আমার মনে হয় আমাদের সুনাগরিকরা, সুচিন্তকরা, এমনকি জ্ঞানী বোদ্ধা তথা যে কোনো কমেন্টেটর, আমি কমেন্টেটর শব্দটা ইউজ করলাম, যারাই কোথাও মন্তব্য করছে বা অভিমত প্রকাশ করছে, তাদের মধ্যে আমরা একটা অস্থিরতা, একটা দিক নির্দেশনাহীনতা দেখেছি। তো আমি এটাকে একেবারে দায়িত্ব জ্ঞানহীনতা বলবো না। হ্যাঁ, কিন্তু মানুষই হয়, রক্ত মাংসের মানুষই হয়। মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারে। এখন আমরা এখানে থাকি, আমরা আমাদের সামনে সবসময় মাইক ধরা নেই, কিন্তু যাদেরকে প্রতিনিয়ত মাইক ধরা হচ্ছে তাদেরকে প্রতিনিয়তই কথা বলতে হচ্ছে এবং তাদের মধ্যে ভুলভ্রান্তি হতে পারে। প্রশ্নটা হচ্ছে যে ভুলভ্রান্তিটা নিয়ে আমাদের রিয়াকশনও বা কতটুক অস্থির বা স্থির হওয়া উচিত। তো এই প্রত্যেকটা জিনিসে টলারেন্স এবং সহনশীলতার এখন খুবই দরকার, সহিষ্ণুতা এবং সহনশীলতার খুবই প্রয়োজন আছে। আদারওয়াইজ আমরা একজন আরেকজনকে দায়িত্ব জ্ঞানহীন ভাবতে থাকবো, একজন আরেকজনকে দোষ দিতে থাকবো, ঠক বাজতে গাও যার হবে, এবং সেটা আমরা চাই না। বাক স্বাধীনতার নামে যে কোনো কিছু বলে ফেলা বা যে কোনো স্বেচ্ছাচারিতা করা যাবে না। আরেকটি জিনিস হচ্ছে যে বিতর্ক করতে মানা নেই, কিন্তু বিতর্কে সতর্কতার দরকার আছে। অবশ্যই, খুবই সুন্দর। অর্থাৎ যে গঠনমূলক হওয়া উচিত এবং যে বিতর্ক কোনোদিন শেষ হয় না, সেই বিতর্ক একেবারেই প্রয়োজন নেই আমাদের। হ্যাঁ, কোন একটা পয়েন্টে আমাদেরকে শেষ করতে হবে একটা বিতর্ক। তালগাছ আমার সবসময় ভাবলেই চলবে না, সেটা তো ভাবলে চলবেই না, কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায় বাক স্বাধীনতার যে অপপ্রয়োগটা আমরা করি, যে বাককে আমরা চলমান একটা মানে প্রক্রিয়া রাখি, কিন্তু কোনো কোনো সময় সেটাকে থামিয়ে কাজটাও করতে হবে, রিফ্লেকশনও দরকার এবং কাজটাও করতে হবে, মূলত কাজটা করতে হবে। সারাক্ষণ আমরা যদি তর্ক করতে থাকি যে আমি একটা সাধারণ উদাহরণ দিতে পারি যে হ্যাঁ, একটা সেতু এখানে তৈরি হবে কি হবে না সেটা নিয়ে আমরা সারা জীবন তর্ক করতে পারি, কিন্তু সেটা কিছুই হচ্ছে না আমাদের। মানে তো কোন একটা পয়েন্টে একটা এগ্রিমেন্টে এসে, হ্যাঁ, জনমতের নির্বিশেষেই এবং জনমতের ভিত্তিতেই সেই সেতুটা তৈরি করতে হবে। হ্যাঁ, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটাই অবশ্যই আলোচনার প্রয়োজন আছে, সংলাপের প্রয়োজন আছে, কিন্তু সেই সংলাপ যেন সেজন্য বাক স্বাধীনতারও প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন অনির্দিষ্টকালের জন্য না হয়, একটা টার্গেট। তো আমরা যখন বিশ্ববিদ্যালয়ে কোনো প্রজেক্ট নিয়ে কথা বলি, তখন আমাদেরকে বলাই হয় যে দ্য থিওরি অফ 3 মিটিংস, যে যেই প্রসঙ্গ 3 মিটিংয়ে শেষ হয়নি সেই প্রসঙ্গ বাদ দিয়ে দাও। অর্থাৎ 3টা মিটিংয়ে একটা প্রসঙ্গের এক্স্যাক্টলি এটা হচ্ছে সময় বেঁধে দেওয়া। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার মনে একটা আমাদের একজন নবীন দর্শক, একটি ইফতেখার রহমান তরুণ দর্শক, উনি লিখে পাঠিয়েছেন, I want to express my heartfelt appreciation for the entire Kotha Kagoj team for the remarkable efforts in bringing the cultural spirit of our nation to life in such a refreshing and innovative way by introducing Proshun. Your dedication and creativity will not only highlight our rich heritage, but will also engage and inspire audiences across the country. অনেক ধন্যবাদ, খুবই ধন্যবাদ, প্রেরণাদায়ক একটি মন্তব্য। আমার মনে হয় লাবণীর কথা আমরা একটু শুনি এই ব্যাপারে, যে এই মন্তব্যের ভিত্তিতে লাবণী কথা একটু শুনি। হ্যাঁ, এই ধরনের মানে উৎসাহমূলক কথা শুনলে অবশ্যই ভালো লাগে, অবশ্যই আরো কাজ করার স্পৃহা বেড়ে যায় তখন। ধন্যবাদ, আমরা চেষ্টা করে যাব আমাদের দিক থেকে যতটা সম্ভব। আর প্রশ্নের প্রধান যে ফারার কথা একটু শুনি আমরা এই ব্যাপারে।
ধন্যবাদ ইফতেখার রহমানকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। সো আমরা যেটা বলছিলাম যে প্রসূন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না, প্রসূনকে আমরা ছড়িয়ে দিয়েছি এবং সেটা আজকে লাবণীর মাধ্যমে আরো প্রসারিত হচ্ছে। তো আমরা এখানে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেক সাজেশন দিচ্ছে যে প্রসূনকে কি করে আরো প্রসারিত করা যায়। তো আমরা অবশ্যই এগুলো আমাদের আওতায় নিয়ে আসবো, আমরা চিন্তা ভাবনা করব এবং সেই হিসাবেই আমরা এগিয়ে যাব, যেটা আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আরেকজন তরুণ দর্শক হাসান সায়েদ মন্তব্য করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কথার কাগজের উদ্যোগে সাহিত্য সপ্তাহ কিংবা সাহিত্য প্রতিযোগিতা ইভেন্টের উদ্যোগ নেওয়া যেতে পারে, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ইভেন্টগুলোতে যে কোনোভাবে পত্রিকাটি নিজেকে যুক্ত করতে পারে। এতে করে তরুণদের সাথে সাহিত্যের প্রতি আগ্রহ তৈরির পাশাপাশি কথার কাগজের প্রচার এবং তরুণদের এনগেজমেন্ট বাড়বে। আমি উত্তর দেওয়ার জন্য আবার ফারার কাছে প্রথমে যাব, তারপরে আমি লাবণীর কাছে যাব প্রশ্ন সম্পর্কে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সম্পৃক্ততা। ফারা, তুমি যদি একটু বলো। খুবই সুন্দর। আমি একটু আগে বলছিলাম যে আমরা অনেক সাজেশন দেখছি যে প্রসূন, যেটা এখনো নাকি কার্তিকে আসার কথা, রাইট? আমরা নভেম্বরের 1 তারিখে ইন্ট্রোডিউস করব সবার মাঝখানে, কিন্তু আমাদের সাথে আজকে যারা আপনারা অনুষ্ঠান দেখছেন এবং আমাদের কথার ভিতর থেকে যে আপনারা এটার ফ্লেভারটা বের করতে পেরেছেন যে প্রসূন নিয়ে কথার কাগজ আসলেই কি করতে চাচ্ছে, তো এর জন্য আমি খুবই আনন্দিত যে আপনারা মনোযোগ দিয়ে আমাদের পুরো কথোপকথন ফলো করছেন এবং ওইটার থেকে সেই ঠিক ওই হিসাবে চিন্তা করে সাজেশন গুলো দিচ্ছেন। অবশ্যই আমরা চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ সমাজ অনেক আছে এবং সেখানে যদি কথার কাগজ যেতে পারে এটা আমাদের সৌভাগ্য হবে। এবং যেহেতু আগেই আমি বলেছি যে আমরা অনেক কর্মসূচি নিয়ে কাজ করছি, ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে ইনশাল্লাহ আপনারা সামনে দেখবেন আপনাদের এই সাজেশন নিয়েও আমরা আমাদের কর্মসূচিতে এক করে আমরা কিছু ভালো করব। একটু লাবণীর কথা শুনিয়ে। ধন্যবাদ ফারা, তোমার সাজেশনগুলা খুবই মানে আমাদের জন্য অবশ্যই সাহায্য করবে। দেশের মধ্যে হয়তো এই কাজটা করা সহজ হবে, সাহিত্য পত্রিকাকে স্কুল কলেজ লেভেলে নিয়ে যাওয়াটা। সেই ক্ষেত্রে আমরা এখানে চেষ্টা করব যে স্কুলগুলোতে হয়তো বা বাংলা ভাষা একটা সাবজেক্ট হয়তো থাকে এ লেভেলসে আছে, হ্যাঁ থাকে, জিসিসি তো আছে, জিসিসি তে বোধহয় থাকে, সব স্কুলে বোধহয় থাকে না, কোনো স্কুলে থাকে। হ্যাঁ, আমরাও সেই ক্ষেত্রে এই ধারণাটা মাথায় রাখবো এবং ভবিষ্যতে আশা করি আমরাও কথার কাগজকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো। আমি যতটুকু জানি টাওয়ার হ্যামলেটস এর 3টা স্কুলে আছে, হ্যাঁ, এবং বার্মিংহামের 2টা স্কুলে আছে। আমি যতটুকু জানি, ম্যানচেস্টার পর্যন্ত আমার ধারণা নেই, তবে বার্মিংহাম এবং টাওয়ার হ্যামলেটস আছে, এটা আমি কনফার্ম করতে পারি। টাওয়ার হ্যামলেটস এর ব্যাপারে আমি আর লাবণী ইতিমধ্যে কথা বলেছি এবং তা ইচ্ছে আছে আমাদের তাদের সাথে এই ব্যাপারে কাজ করার। হ্যাঁ, আমি ফারাকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের এখানে যে কমেন্টগুলো ফিডব্যাকগুলো আসছে, পরবর্তীতে ফেসবুক ওখান থেকে ফিডব্যাকগুলোকে তুমি একটু স্টোর করে কোথাও কাট পেস্ট করে কোথাও রেখে দিও, যেটা আমাদের দিক নির্দেশনা এবং রূপরেখা তৈরিতে আরো কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ যারা মন্তব্য করছেন এবং সাজেশন দিচ্ছেন আমাদেরকে। হয়তো সবার সাজেশন আমরা এই মুহূর্তে পড়তে পারছি না বা সেই তার উত্তর দিতে পারছি না, তবে আমাদের টিম, কথার কাগজের টিম এই ব্যাপারে আপনাদের সাথে আপনাদের প্রশ্নের উত্তর, কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেই উত্তরগুলো দিবে। আমরা মনে হয় অনুষ্ঠানের খুব শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আমি যাওয়ার আগে আবার প্রসঙ্গে আসি প্রধান সম্পাদকের কাছে। আমি একটা স্পেসিফিক ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে আমরা জানি যে এই গণ অভ্যুত্থানে অনেক শিক্ষার্থীরা, অনেক ছাত্র জনতা, শুধু শিক্ষার্থীরা না আরো সাধারণ জনগণও অনেক আহত হয়েছেন। সেই দিক থেকে তাদের শারীরিক এবং সাথে সাথে মানসিক সুস্থতার ব্যাপারে এই প্রশ্ন কি কোনো কিছু করছি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আবারও আমি
দুঃখ ভারাক্রান্ত মনে এটা স্বীকার করতে হয় যে তাদের চিকিৎসা চলমান, অনেকে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত শারীরিক, অনেকে মানসিক ট্রমার ভিতরে যাচ্ছেন, অনেকে চাপের মধ্যে আছেন, অনেকে ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন, অনেক ধরনের ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে। এবং এটা একটা ক্রান্তিকাল এখনো চলছে। আমি বলছি না যে আমাদের সব ঠিক হয়ে গেছে, ঠিক হতে আমাদের সময় লাগবে। এবং আমরা সবাই জানি যে বহু বছরের ঘুণে ধরা, পচন ধরা একটা সমাজ ব্যবস্থা, যেখানে রাষ্ট্র গঠনের কোনো কিছুই ছিল না, সেটা থেকে উত্তরণের সময় আমাদেরকে অনেক এই ক্ষতিগুলোকে স্বীকার করতে হবে এবং আপন করতে হবে। এরা আমাদের এই নাগরিক, এরা আমাদের সহকর্মী, সহযোদ্ধা, ভাই বোন, মা বাবা, আমাদের পরিবার। তো আমাদেরকে যেভাবেই হোক তাদেরকে আপন করতে হবে, তাদের অ্যাকোমোডেট করতে হবে, তাদের ক্ষতিগুলোকে আমাদেরকে অনুধাবনও করতে হবে এবং সেটার ব্যাপারে ব্যবস্থাও নিতে হবে। কথার কাগজ এবং প্রশ্ন সেটার থেকে একেবারেই পিছিয়ে নেই, আমরা একই চেতনালব্ধ অবস্থায় আছি। তো যখন আমরা কার্তিক সংখ্যার সাথে এই প্রশ্ন শুরু করতে যাচ্ছি, তার সাথেই আমরা এমন কিছু ইনক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট রাখতে চাই যাতে আমরা এই ক্ষয়ক্ষতিগুলোকেও ধারণ করতে পারি। এই ক্ষয়ক্ষতিগুলোর সাথে যেন আমরা একাত্মও হতে পারি এবং সেটার নিরিখেই যেন আমাদের মূল যে যাত্রা, পাঠাভ্যাস তৈরি করা, সাহিত্যের সাথে মেধা মননের বিকাশ, সমাজ পরিবর্তন এবং সামাজিক দর্শনের সুচিন্তিত রূপরেখা তৈরি করা, সেটাতে যেন আমরা ইনক্লুসিভনেসে চাই। এবং এই ইনক্লুসিভনেস এখন শুধু জনগোষ্ঠী বা সুবিধা বঞ্চিতর মধ্যে সীমাবদ্ধ না, এটা সেটার থেকে চলে যাবে যারা শুধুমাত্র এই বিপ্লব না, বন্যা বা বিভিন্ন দুর্যোগে দেশ গঠনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও যেন আমরা ইনক্লুসিভ ভাবে নিতে পারি, তাদের এই কষ্টটা আমরা যেন ধারণ করতে পারি। তো যেমন কিছু ব্যাপারে আমি কিছু ধারণা দিতে পারি, যেমন আমরা যে পুঁথিপাঠের আসরের যে একটা আমাদের ফরম্যাট ছিল বহু আগে, যে সান্ধ্যকালীন পুঁথিপাঠের আসর, যেটা আমাদের গ্রাম বাংলার একটা খুবই খুবই প্রসিদ্ধ জনপ্রিয় একটা, একেবারে হ্যাঁ। তো এটা করা হয়েছিল যারা সুবিধা বঞ্চিত অবস্থায় থেকে নিরক্ষর রয়ে গেছেন বা যাদের বই পড়ার মতো হয়তো ভাষা জ্ঞান নেই বা যারা পড়তে পারেন না, তাদের জন্য করা হয়েছিল। আমরা কিন্তু একই মডেলে একটা কাজ করার পরিকল্পনা আগে নিয়েছিলাম, এই গণ অভ্যুত্থানের আগে। এখন সেটা আরো ইনক্লুসিভ হবে, যেন আমরা যারা ভিজুয়ালি চ্যালেঞ্জড বা যাদের দৃষ্টিশক্তিতে ক্ষয় হয়েছে বা যারা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা বই মানসিকভাবে যারা বই পড়তে পারছেন না, আমরা তাদেরকে এটাতে অন্তর্ভুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এবং আমাদের তখনকার পরিকল্পনা এই ইনক্লুসিভ চেতনাতেই হবে। এটা জাস্ট একটা উদাহরণ, এরকম অনেকগুলো মডেল আমি আর ফারাহ বসে বসে তৈরি করেছি যে কিভাবে আমরা সামগ্রিকভাবে সবাইকে ধারণ করতে পারি, যাতে করে কেউ বঞ্চিত না হয়, আমাদের প্রয়াস থেকে কেউ কোনো সুবিধা বঞ্চিত বা কোনোভাবেই বঞ্চিত নয়। ফারাহ, তুমি কি কিছু অ্যাড করতে চাও? বা হ্যাঁ, অনেক সুন্দর কথা বলেছো। আমি ওইটা শুনতে শুনতে আমার মনে আসছে, যেহেতু আমাদের এটা সাহিত্য পত্রিকা এবং এখানে বিভিন্ন লেখক, কবি এবং প্রবন্ধকার, গল্পকার ওনারা লিখছেন, তো আমার মনে হচ্ছে যে এই যে সকলকে ধারণ করার একটা ক্ষমতা, এটা সবসময় সর্বভাবে হয়ে ওঠে না। এখন ধারণ করার ক্ষমতা অনেক দিক থেকে করা যায়, হ্যাঁ, সাহায্যের দিক থেকে করা যায়, মানসিকভাবে সাপোর্ট দেওয়া যায়, অনেকভাবে করা যায়। তো এখন আমি এটা এতটুকু বলতে পারি যে সাহিত্য পত্রিকার মাধ্যমে যদি তাদের এই যে যারা নাকি গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিলেন এবং যারা শহীদ হয়েছেন এবং যারা এখন নাকি এই অবস্থায় আছে, হসপিটালে আছে, অনেক খারাপ অবস্থা আছে, কত মা আছে যে সন্তান হারা, তারপরে ছাত্রছাত্রী, এদের কথা আসতে হবে, লেখার মাধ্যমে আসতে হবে। কারণ
বিগত কত বছর থেকে ইতিহাসের আমরা সবকিছু ভুলে গেছি, কিছুই নাই। আমি জানি ইতিহাস পরিবর্তন হবে, কিন্তু কথা হচ্ছে আমরা কবি সাহিত্যিকরা যদি এই ধরনের কথাগুলো সবার সামনে না নিয়ে আসি, শুধু একজন তো মুগ্ধ এখানে শহীদ হয়নি, এরকম আরো কত মুগ্ধ আছে যাদের নাম আমরা জানি না, এরকম কত আবরারের মা আছে যাদের কান্না সম্পর্কে কেউ অবগত নয়। তো তাদের এই কথাগুলো আমাদের লেখার মাধ্যমে, আমাদের সৃষ্টির মাধ্যমে বের হয়ে আসতে হবে, যাতে তারা এতটুকু মনস্তাত্ত্বিকভাবে সান্ত্বনা পায় যে না, আমাদের এই কষ্ট, আমাদের এই অবদান পুরো জাতি মনে রাখবে, পুরো বিশ্ব মনে রাখবে যে আমাদেরকে নিয়েও লেখা হচ্ছে, নতুন একটা ইতিহাস রচনা হচ্ছে। তো এইটুকু আমি এই মুহূর্তে বলতে পারি যে অনেক মনে হয় যে লেখার, কারণ সত্যি কথা বলতে গেলে যে আমরা আসলে ইতিহাস জানি না, ইতিহাস আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের নতুন করে শুরু করতে হবে, এবং এটা শুধুমাত্রই সম্ভব এই সাহিত্য দিয়ে, এবং এই বুদ্ধিজীবী মহলের যদি একজন হিসাবে আমরা নিজেদেরকে মনে করি, তাহলে আমাদেরকে এই কাজ হাতে তুলে নিতে হবে। এই প্রসঙ্গে আমি একটু লাবণীর কাছে আমার একটা প্রত্যাশা আমি রাখতে চাই, যে ইউকে তে আমি জানি যে বিভিন্ন কমিউনিটিতে দুর্যোগ কবলিত এবং অত্যাচারিত এবং নিপীড়িত অনেক বাঙালি আছেন। এখন তাদের মধ্যে অনেকে হয়তো এখানে শ্রমের জন্য এসেছিলেন, তারা দিনরাত পরিশ্রম করছেন, তারা রেমিটেন্স পাঠাচ্ছেন, হ্যাঁ রেমিটেন্স যোদ্ধা। তাদের পক্ষে একটা পত্রিকা সংগ্রহ করে পড়া অনেক দুরসাধ্য ব্যাপার। তাদের জীবন এতই কষ্টের, হ্যাঁ, যেটা আমরা দুবাইতেও একই জিনিস দেখি, যে যারা ওয়ার্কার আছেন তারা এত পরিশ্রম করেন শুধুমাত্র একটি পরিবারকে দেখার জন্য, কিন্তু তাদের মধ্যে হয়তো না, নিশ্চিতভাবে বাংলা শিল্প সাহিত্যের প্রতি একটা আগ্রহ আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে এবং অনুরাগ আছে। তারা হয়তো অন্য একটা জীবনে এর স্বাদ পুরোপুরি ভাবে আহরণ করতে উদ্যমী হতেন। তো আমরা চাচ্ছি যে আমরা এদের জন্য কিছু করি, যারা ওই সময়টা পায় না। তাদেরকে যদি আমরা একটা সময় নিয়ে এসে সবার মধ্যে একটা এই যে প্রতিপাঠের আসর, যেটা যে একজন কবি বা সাহিত্যিকের সাথে পরিচয় করে দেয়, সেটা নিয়ে যদি আলাপন হয়, তারা ওই সময়টায় যদি এটার অ্যাক্সেস পায় কোনো ধরনের, তারা যদি এটা পড়তে পারে, ওই ধরনের কোনো ইভেন্ট যদি আমরা করতে পারি, তাহলে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরেও আমরা নিপীড়িত এবং কোনো না কোনো ভাবে নিগৃহীত বাঙালিদেরকে আমরা আমাদের এই কর্মসূচির সম্পৃক্ত করতে পারবো। আরেকটি কথা আমি বলতে চাই যে অনেক মেয়েদের বিয়ে হয়ে তারা এখানে আসে এবং বিভিন্ন ধরনের মিথ্যে প্রতারণামূলক প্রতিশ্রুতিতে তারা বিবাহিত হয়ে এখানে আসে। তারা নাকাল হয়, নিগৃহীত হয় এবং নিপীড়িত, শোষিত, অত্যাচারিত হয়। এ ধরনের অনেক ডিভোর্স কেস চলছে বা অ্যাবিউজ কেস চলছে। এদের মনন এবং মানসিকতাটা সবচেয়ে আমি কি বলবো, মানে অসুরের খুবই সাপোর্ট নেই ওদের। তো তারা হয়তো এখানে ইউকে গভর্নমেন্টের থেকে কিছু বেনিফিটস পাচ্ছে, সেটা হচ্ছে জাস্ট যান্ত্রিকতা। হ্যাঁ, যান্ত্রিক বেনিফিটের মধ্যে তাদের পিঠে হাত রাখার বা তাদেরকে মন ভালো করার মানসিকভাবে, হ্যাঁ, ওটার কোনো উপায় নেই। তারা কিন্তু অন্য ধরনের একটা জীবনযাত্রায় পরে চলে যায়। তারা একটা, যেটাকে আমরা অনেকেই আছে যারা কি হয়তো সিম্প্যাথিটা পছন্দ করে না, অ্যাকসেপ্ট করে না, কিন্তু এমপ্যাথিটার দরকারটা, সেই পরিবেশ তৈরি করাটা খুব অবশ্যই। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই যে একটা কমিউনিটি আমরা দেখি, যারা হয়তো একেবারেই বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি এখানে চলে এসেছিল, তাদের ওই মানবিক বিকাশটা ওভাবে সুযোগ হয়নি, এখানে এসে নিপীড়নের শিকার হয়েছে। হ্যাঁ, তাদের স্বাধীনতা দেওয়া হয়নি। এবং আমি নারীদের ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি করে বলবো, পুরুষদের ক্ষেত্রে হয় যে তারা নিপীড়িত হয়েছে, যে এমপ্লয়ার যে তাকে এখানে নিয়ে এসেছে স্পন্সর করে, সে নিপীড়ন করছে। নারীদেরকে আরো খারাপ, এটা হ্যাঁ, বিয়ে করে পারিবারিক ভাবে তাদেরকে সন্তান দিয়ে বেঁধে ফেলার একটা টেন্ডেন্সি। তাদের সাহিত্যিক বিকাশ সেভাবে হয় না, যে কারণে হয়তো তারা মনন বা মেধা তাদের পুরোপুরি বিকশিত হয় না। হ্যাঁ, এবং সেটা যদি আমরা কোনোভাবে তাদেরকে রিচ করতে পারি, অ্যাড্রেস করতে পারি, অনেক বড় একটা কাজ আমরা করব।
কেননা আমি আফ্রিকাতে দেখেছি যে যারা একদম দারিদ্র কবলিত জনগোষ্ঠী যাদেরকে অনেকে শুধুমাত্র খাবার এবং পানি দিত, এখন সেটার সাথে ইউনাইটেড নেশনস বলে দিয়েছে তাদেরকে আদর দাও, ভালোবাসা দাও, সম্মান দাও, কারণ এগুলোরও মানবিক বেসিক মানবিক অধিকার মানুষের, আদর পাওয়া, সম্মান পাওয়া এবং ভালোবাসা পাওয়া। তো এখন আমি আর ফারা প্রায় দেখি যে ইনস্টাগ্রামে আমরা দেখি এটা যে আফ্রিকার ছোট ছোট বাচ্চারা যারা এতদিন খেতে পারতো না বা পানি ওরা পাচ্ছে, কিন্তু ওদেরকে দিয়ে কিছু ডান্স শো করানো হচ্ছে, ওদেরকে দিয়ে কিছু মিমস তৈরি করা হচ্ছে যেটা ওরাই ইনস্টাগ্রামে দেখছে, and they are feeling valued. তারা মনে করছে যে আমাদেরকে মানুষ দেখে, পুরো দুনিয়ার সাথে কানেক্টেড হচ্ছে, যে তারা শুধুমাত্র সমবেদনা বা এইটাতে থাকবে না তারা। তো আমাদেরও প্রসূন যেটা বাংলাদেশের প্রকল্প, সেখানেও আমরা একইভাবে ইনক্লুসিভনেসটা আনতে চাই। যে ব্যথা পেয়েছে, যার ক্ষতি হয়েছে, যে পঙ্গু হয়ে গেছে, যে অন্ধ হয়ে গেছে, তাকে আমরা সম মানবিক অধিকারে একজন সাহিত্য অনুরাগী হিসেবে চাই। আমরা তার প্রতি মানে সবসময় ওই বেচারা দৃষ্টি দিতে চাই না, আমরা চাই তাকে ইনক্লুড করতে আমাদের মধ্যে, তার নাগরিক অধিকারে। তো ব্রিটেনেও আমি লাবণীর কাছে এই প্রত্যাশাটা করি। লাবণীকে এই প্রতিনিধিত্ব দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যান্ত্রিক প্রসার চাই না, আমরা লাবণ্যের প্রসার চাই, যে কারণে আমরা লাবণীকে এখানে নিয়েছি। খুবই ভালো, সুন্দর করে বললে। এই ইনক্লুসিভনেসটা খুবই আশা জায়গা নিয়ে মনে হচ্ছে প্রসূনের। অনেক অনেক ধন্যবাদ এ ব্যাপারে, এটার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। যাবার আগে আমাদের অতিথিরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। লাবণী? লাবণ্য সহ কথার কাগজ ব্লগের এবং কথার কাগজ সাহিত্য পত্রিকার সকল অনুরাগীকে আমার তরফ থেকে শুভকামনা। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। ফারা? তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি সেই সব দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং সেই সকল পাঠকদেরকে ধন্যবাদ জানাবো যাদের হাতে হাতে আমাদের কথার কাগজ পৌঁছে গেছে। কারণ কথা হচ্ছে যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের কথোপকথনের মধ্যে থেকে আপনারা অনেক কিছু ধারণ করেছেন এবং সেই হিসাবে আমাদের সাথে কথা বলছেন, সরাসরি না হলেও টেক্সটের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। তো এটা অনেক বড় ব্যাপার। একটা কারো কথা এত মনোযোগ দিয়ে শুনে তারপরে নিজের মতামত পোষণ করাটা সবসময় হয়ে ওঠে না। এভাবে আমাদের সাথে থাকবেন মনোযোগ দিয়ে, আমরাও মনোযোগ দিয়ে চেষ্টা করব আপনাদের পাশে সবসময় থাকার, শিল্প ও সাহিত্য নিয়ে, কথার কাগজ নিয়ে, এবং আগামীতে প্রসূন। ধন্যবাদ। আমি বোধহয় সবচেয়ে বেশি কথা বলেছি, এখন আমার কথা বলা আমার মনে হয় আমার উপসংহারে আমার হেড অফ কন্টেন্ট দিবে, অর্থাৎ আমার সূচি প্রধান নাইমা পারভিন, আজকের অনুষ্ঠানের যে হোস্ট, তিনি এতক্ষণ যে আমরা আলাপ করেছি সেই আলাপের সারমর্মটা তিনি দিবেন। তবে আমি আজকের অনুষ্ঠান কিছুটা বিলম্বে শুরু হওয়ার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এটা প্রযুক্তিগত কারণে এবং রিজনস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল হয়েছে, অর্থাৎ যেটা আমরা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের কারণে আমরা আজকের অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু করেছি। নর্মালি এটা এপসিলন টিভিতে হয় না, সেটার জন্য আমি এপসিলন টিভির প্রডিউসার হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকে কথা বলে খুব ভালো লেগেছে। আমার মনে হয় এই গণঅভ্যুত্থানের পর এবং শ্রাবণ সংখ্যার পর এই প্রথম আমরা একটা আনুষ্ঠানিক আলাপনে আসলাম, এবং প্রসূন নিয়ে প্রাথমিক আলোচনাটা ভালো হয়েছে। ফারাকে অনেক ধন্যবাদ অনেক দূর থেকে ওর সিলিং দেখানোর জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লাবণীকে অনেক ধন্যবাদ, লাবণীর প্রত্যাশা এবং লাবণীর যে কথাগুলো যুক্ত হওয়ার, সেটা খুবই ভালো লেগেছে ওর কথাগুলো। আমার মনে হয় বাকি সারমর্ম আমার সূচি প্রধান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে যারা দেখেছেন এবং যারা ভেবে রেখেছেন যে পরে ইউটিউবে দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা মন্তব্য করেছেন
প্রতিটি মন্তব্যই আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যে সব মন্তব্য আমরা এখানে অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদেরকে দেখাতে পারিনি বা বলতে পারিনি, কিন্তু সেগুলো আমাদের টিম মানে কথা কাগজের সম্পাদকীয় যারা যারা আছেন সম্পাদক মণ্ডলীরা তারা দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দিবেন। এবং আপনাদের সাজেশন গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রশ্ন কর্মসূচিতে সেগুলো ব্যবহারের জন্য চেষ্টা করব। এবং আবারও আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি যেন আমরা আমাদের কর্মসূচি এবং কথা কাগজের ভবিষ্যৎ আপনাদের সাথে সম্পৃক্ততা সবকিছু যেন আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি সে ব্যাপারে। আর সবসময় আমরা যেন সুস্থ সংস্কৃতি এবং সাহিত্যের সাথে থাকি। কথা কাগজের মূল উদ্দেশ্য হচ্ছে সেটা যেন আমরা ধারণ করতে পারি। আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের বেস্টটাই যেন দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা সুন্দর দেশ, একটা সুন্দর সমাজ গড়ে ওঠে। কথা কাগজের সাথে থাকবেন, সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখন বিদায় নিচ্ছি। শুভরাত্রি।